সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ নিয়ে এখন টেলিভিশনের বিশেষ আয়োজন বিস্কুরিতের সাথে আছি আমি তাসনিফের। আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী এসকে শাওন। স্বাগত জানাচ্ছি বিস্কুরির আয়োজনে। আমরা প্রথমেই কথা বলতে চাই, যেহেতু একটি ম্যাচ চলছে ভারত এবং যুক্তরাষ্ট্রে এবার বেশ শক্তিশালী একটা দল, তারা বোঝাই যাচ্ছে, যতটুকু নামের ভারে যতটুকু বোঝা যাচ্ছিল না, মাঠের পারফরমেন্সে তারা সেটা বুঝিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র আসলে কতটুকু ভালো পারফরমেন্স করার জন্য তারা বিশ্বকাপে এসেছে, তারা স্বাগতিক দেশ এবং বিশ্বকাপে খেলতে এসেছে। কি মনে হচ্ছে যুক্তরাষ্ট্র ক্রিকেটটা দেখে, আপনার কাছে কি মনে হচ্ছে? দেখেন, যুক্তরাষ্ট্র আমরা প্রথম দিকে বলছিলাম যে অঘটন ঘটিয়ে দিবে। আসলে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার যারা আছেন বিভিন্ন কান্ট্রি থেকে আসলে তাদেরকে নিয়ে আসা হয়েছে। এখন মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র টিমটা আসলে সুপার এইটে উঠতে পারে বা তারা সুপার এইটে ওঠার শক্ত দাবিদার। প্রথম দুটি ম্যাচ তারা জিতে নিয়েছে, আজকেও ভারতের সঙ্গে ম্যাচ চলছে। এই ম্যাচ কিন্তু যুক্তরাষ্ট্র জেতার সম্ভাবনাটা আসলে এখন পর্যন্ত মনে হচ্ছে যে তারা জিততে পারে বা জেতার মতো সামর্থ্য তারা রাখে। আমরা যে নাসাউ ক্রিকেট কাউন্টি গ্রাউন্ডে খেলা হচ্ছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাটি কামড়ে ব্যাটাররা ব্যাটিং করছেন। অর্থাৎ আজকের ম্যাচেও কিন্তু যুক্তরাষ্ট্র 111 রান টার্গেট দিয়েছে। এই ম্যাচ কিন্তু যুক্তরাষ্ট্রের সম্ভাবনা রয়েছে ম্যাচটা জিতার। অর্থাৎ আজকের ম্যাচ যদি যুক্তরাষ্ট্র জিততে পারে তাহলে কিন্তু তারা সুপার এইটে সরাসরি উঠে যাবে একেবারে। আপনি যুক্তরাষ্ট্র টিমটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তারা প্রথম দুটি ম্যাচ জিতে গেছে, পাকিস্তানের দলকে হারিয়ে দিয়েছে, কানাডার সাথে প্রথম ম্যাচে 194 রান চেস করেছে তারা। তাদের যদি ক্রিকেটারদের আপনি তালিকাটা দেখেন, বেশিরভাগই আপনি যেটা বলছেন অভিবাসী ক্রিকেটার, ভারতীয়, পাকিস্তানি, নিউজিল্যান্ডের বিভিন্ন দেশের ক্রিকেটার মিলে তাদের একটি দল গঠন করা হয়েছে। এই দলটা এসে একটি খুব ব্যালেন্স পারফরমেন্স করছে এটা দেখতে পাচ্ছি। বিশেষ করে সৌরভ নেত্রভালকারকে নিয়ে বেশ একটা আলোচনা হচ্ছে। তিনি জবের পাশাপাশি তিনি ক্রিকেট খেলেন এবং তিনি ভারতীয় অনূর্ধ্ব 19 দলেও ছিলেন। সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্র এই পারফরমেন্স যেটা আপনি বলেন, আজকে যুক্তরাষ্ট্র যেভাবে খেলেছে এবং নিউ ইয়র্কের উইকেট, সেই উইকেট নিয়ে বেশ টি-20 ঘরানার মতো মনে হচ্ছে না, যতটা আশা করা যাচ্ছে যে বিশ্বকাপে বড় একটি রান স্কোর হবে। এই ধরনের উইকেটটা আসলে টি-20টাকে জমিয়ে তুলতে পেরেছে কিনা, কি মনে হয়? আসলে দেখেন, এখানে ইউএসএতে কিন্তু বিভিন্ন দেশের মানুষ এখানে থাকে। আমরা ভারত পাকিস্তান ম্যাচ দেখলাম, সেই ম্যাচে কিন্তু একেবারে হাউসফুল ছিল গ্যালারি। বা ইউএসএর ম্যাচের সময় কিন্তু আমরা আজকেও দেখলাম যে মাঠে প্রচুর দর্শক। আসলে এই পুরো যতগুলো ম্যাচই হচ্ছে, যেহেতু বিশ্বকাপের ম্যাচ, সেই উপলক্ষে হয়তো দর্শক হচ্ছে, বা কিছু ম্যাচে হতে পারে যে দর্শক একটু কমতেও পারে। কারণ এই ম্যাচে আসলে আমরা যেটা টি-20তে কী প্রত্যাশা করি যে অনেক রান হবে, 170, 180 কিংবা 200+ রান হবে, এই উইকেটে কিন্তু আসলে এই রানটা সম্ভব না। আমরা দেখছি যে 119 রান পাকিস্তান একটা ম্যাচে করেছে, ভারত করেছে। সেই রান তারা করতে গিয়ে পাকিস্তান কিন্তু সেই ম্যাচটা হেরে গেছে। বা আমরা বাংলাদেশের ম্যাচের কথাও যদি বলি, সাউথ আফ্রিকার সাথে, সেই ম্যাচে কিন্তু 120 রানও হয়নি। আজকের ম্যাচও আমরা একই দেখলাম। আসলে এই ধরনের ম্যাচ কিন্তু দর্শকরা কোনোভাবেই প্রত্যাশা করে না। কিন্তু যেহেতু বিশ্বকাপের ম্যাচ, সেই জন্য হয়তো মানুষ এই ম্যাচগুলো দেখতে থাকে। বা আমরা দেখে থাকি ভারত পাকিস্তানের ম্যাচের জন্য 20 লক্ষ মানুষ টিকিটের জন্য আবেদন করেছিলেন। কেন? কারণ ভারত পাকিস্তান ম্যাচের অন্যরকম একটা ঝাঁজ কিন্তু রয়ে গেছে। সেজন্য কিন্তু সামনে যদি কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়ে থাকে বা যে কোনো টুর্নামেন্ট হয়ে থাকে, আমার মনে হয় যে মানুষ এখানে টি-20 ম্যাচ হলে হয়তো মুখ ফিরিয়ে নিতে পারে। এই কারণে আমরা ভারতের আজকের একাদশে দেখতে পাচ্ছি, বিশেষ করে আর্শদীপ সিং আজকে যে বোলিংটা করেছে, ইকোনমিক্যাল বোলিং, পাশাপাশি তিনি যেভাবে আগ্রাসী উইকেট তুলে নিয়েছেন। আমি যদি বলি যে তিনি আজকে 4 উইকেট নিয়েছেন, 4 ওভারে 17টা ডট খেলেছেন, 9 রান দিয়েছেন, ইকোনমি 2.25। এই আর্শদীপ সিংকে নিয়ে আসলে আলাদাভাবে প্ল্যানিং ছিল প্রতিপক্ষের। কেমন মনে হয়েছে তার বোলিংটা? আপনাকে একটা তথ্য দেই, আজকের ম্যাচে আর্শদীপ সিং যে বোলিংটা করেছেন, এটা কিন্তু তার ক্যারিয়ার সেরা বোলিং টি-20তে। এর আগেও তিনি 4 উইকেট পেয়েছেন, কিন্তু আজকের মতো ইকোনমি বা আজকের মতো যে 9 রান আপনি বলছিলেন, সেটা কিন্তু ছিল না। আগে তার যে বেস্ট বোলিংটা ছিল, 4 উইকেট নিয়ে তিনি 37 রান দিয়েছিলেন। তো আজকের ম্যাচের মাত্র 9 রান, এটা তার ক্যারিয়ার সেরা বোলিং। যদি আসলে ভারত আজকে ম্যাচ জিতে যায়, আমার মনে হয় যে তিনি ম্যাচ সেরার পুরস্কারটাও জিতে নিতে পারেন। আমরা যদি আজকে যুক্তরাষ্ট্রের স্কোর কার্ডটা দেখি, যুক্তরাষ্ট্র আজকে কেমন পারফরমেন্স করেছে, কাদের যদিও খুব বড় স্কোর নেই যুক্তরাষ্ট্র ঝুলিতে, সেই যুক্তরাষ্ট্রের স্কোর কার্ডটা যদি আমরা একটু খেয়াল করি স্ক্রিনে, যুক্তরাষ্ট্রের আসলে আজকে 110 রান করেছে 20 ওভার এবং সেই স্কোর চেস করাটা আপনি যদি দেখি, শায়ান জাহাঙ্গীর 1 রান করেছেন 1 উইকেটে, স্টিভেন টেইলর 24 রান, আন্দ্রিস গউস 2 রান এবং এই যে উইকেট, এবং সর্বোচ্চ ছিল নীতিশ কুমারের 27 রান। নীতিশ কুমার, আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি শাওন, সেটা হচ্ছে নীতিশ কুমার কানাডা ন্যাশনাল টিমের হয়ে খেলেছেন, এখন আবার যুক্তরাষ্ট্রের হয়ে খেলছেন। অর্থাৎ এই দলটা পুরো যদি বলি মিশ্রিত একটি দল, বিভিন্ন দেশ থেকে, শুরুতে যেটা বলছিলাম, এবং জাসপ্রীত সিং, সৌরভ নেত্রভালকার। আমরা যদি ভারতীয় বোলিংটা দেখি একটু, ভারতীয় আজকে কে কেমন বোলিং করেছেন স্কোর কার্ডে, ভারতীয় বোলারদের যদি আজকে পরিসংখ্যানটা যদি খেয়াল করি ভারতীয় বোলারদের, সেখানে দেখতে পারো যার কথা বলছিলাম, আর্শদীপ সিং 4 ওভারে 17টি ডট, মোহাম্মদ সিরাজ 4 ওভারে 11টি ডট, ইকোনমি যদি একটু খেয়াল করে দেখবেন শাওন,
হার্দিক পান্ডিয়া আজকে 3.5 ইকোনমিতে বোলিং করেছে এবং আর্শদীপ সিং 2.25 এবং সব থেকে যদি ইকোনমিক্যাল দেখতে পারি সব থেকে বেশি খরচে বলেছিল শিবম ডিউপ, 11 করে রান দিয়েছে প্রতি ওভারে। আসলে আজকে ভারতের যারা বোলার ছিলেন এই উইকেটে হয়তো তারা তাদের প্লেয়ার নিয়ে আলোচনা করবেন সামনের ম্যাচ নিয়ে, বা তাদের নিশ্চয়ই কোচদের সঙ্গে কথাবার্তা হবে যে আমরা মোহাম্মদ সিরাজকে দেখছি 25 রান দিয়েছেন, জাসপ্রীত বুমরাকে দিয়েছেন। টি-20-র ফর্মেটে আসলে এই 25 রানটা খুব বেশি না, কিন্তু আজকে যে উইকেটে খেলা হচ্ছে সেই উইকেট বিবেচনায় কিন্তু এটা নিয়ে আসলে কোচদের প্রশ্ন থাকতে পারে, কিংবা আপনি শিবম দুবের কথা বলতে পারি, অক্ষর প্যাটেলের কথা বলতে পারি, তাদের কাছ থেকে কিন্তু প্রত্যাশা আরও বেশি থাকবে যে তারা হয়তো এই উইকেটে 4 ওভারে 15 রান দিবেন কিংবা 12 রান দিবেন। কিন্তু আজকের ম্যাচে কিন্তু জাসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ প্রত্যেকেই কিন্তু 20-এর বেশি রান দিয়েছেন। আপনি আর্শদীপ সিং এর দিকে যদি তাকান, আর্শদীপ সিং হয়তো আমরা ধারণা করছিলাম যে সে হয়তো 12, 14 বা 15 রান দিতে পারে, কিন্তু আজকে খুব কম খরচ বা একটা কিপটে বোলিং যেটাকে আমরা বলে থাকি সেই বোলিংটাই তিনি করেছেন। এবং আপনি যদি খেয়াল করবেন তাদের ডট বলগুলো, আর্শদীপ সিং 4 ওভার মানে 24টি বল করেছে, এর মধ্যে 17টি ডট বল। জাসপ্রীত বুমরা 4 ওভার বল করেছে, 14টি ডট বল। এবং হার্দিক পান্ডিয়া আজকে যেভাবে তিনি বোলিং করেছেন 24 বলের মধ্যে তিনি 19টি বলই ডট দিয়েছেন, অর্থাৎ 5টি বলে তিনি রান দিয়েছেন 14। হার্দিক পান্ডিয়ার কথা যদি একটু বলি, হার্দিক পান্ডিয়ার বোলিং যখন দেখছিলাম আর কি টেলিভিশনে, তখন আসলে হার্দিক পান্ডিয়ার আসলে আনফরচুনেটলি বলতে হবে যে হার্দিক পান্ডিয়া রান দিয়েছেন পেছন দিয়ে, আমরা দেখলাম যে ব্যাটের কানায় লেগে আসলে পেছনে 4 হয়ে যায়, যেটা আমরা দেখছিলাম, সেজন্য হয়তো রান হয়েছে। কিন্তু হার্দিক পান্ডিয়ার ইকোনমি আরও কম হওয়ার কথা ছিল আজকে, যদি দুর্ভাগ্যবশত খানিকটা রান একটু বেশি দিয়েছেন, হয়তো আরও কম রান তিনি দিতে পারতেন। একদমই ঠিক শাওন। এই মুহূর্তে আমরা ভারত এবং যুক্তরাষ্ট্রের ম্যাচ নিয়ে কথা বলছি। আগামীকাল বাংলাদেশ এবং নেদারল্যান্ডস একটি ম্যাচ রয়েছে, যেটি বাংলাদেশের জন্য তৃতীয় ম্যাচ। নেদারল্যান্ডসও একই, নেদারল্যান্ডস প্রথম 2 ম্যাচে একটি জিতেছে, বাংলাদেশও প্রথম 2 ম্যাচে একটি জিতেছে এবং বাংলাদেশের পরের 2টি ম্যাচ জেতার অবশ্যই একটি বড় সুযোগ রয়েছে যদি পরের রাউন্ডে অর্থাৎ সুপার 8 আমরা এই বিষয়ে আলোচনা করবো। একটা বিরতির সময় আছে, বিরতির পর ফিরছে। বিশেষ করে এই পর্যায়ে নিচে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম বিশ্বকাপের বিশেষ আয়োজন বিস্কুরিতে। শাওন, কথা বলছিলাম আমরা এর আগে ভারত এবং যুক্তরাষ্ট্রের যে ম্যাচটা চলছে এ নিয়ে। এবার এই পর্বে আমরা কথা বলতে চাই বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের ম্যাচটা রয়েছে। আমরা যদি কালকের ম্যাচের একটু আপডেট দেখতে চাই, সেখানে আসলে কোন মাঠে খেলা হবে, কয়টায় খেলা হবে, সেটা দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। বাংলাদেশের কালকের ম্যাচ 8:30টায় নেদারল্যান্ডসের বিপক্ষে সেন্ট ভিনসেন্ট কিংস্টন অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। ওয়েস্ট ইন্ডিজ মাটিতে বাংলাদেশ এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি, প্রথমবারের মতো সেই মাঠে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবার বিশ্বকাপে খেলার জন্য। সেই মাঠগুলোতে অবশ্যই রানের দেখাবার একটা সুযোগ রয়েছে, যে অন্তত যুক্তরাষ্ট্র থেকে। কি মনে হয় নাফি, ওয়েস্ট ইন্ডিজের মাঠে বাংলাদেশ আগে খেলেছে, তবে এই বিশ্বকাপে খেলা হয়নি, এখন পর্যন্ত খেলা হয়নি। কালকে যে মাঠে খেলা হবে, এই মাঠে বাংলাদেশ সবশেষ ম্যাচ খেলেছে যদি ভুল না করি 10 বছর আগে, বা এই মাঠে কিন্তু বেশ কয়েক বছর যাবত আসলে টি-20 ক্রিকেট বলেন বা যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু হচ্ছে না। এই মাঠ নিয়ে অনেকেরই ধারণা কম। এই মাঠে বাংলাদেশের ক্রিকেটার যে বর্তমানে যারা আছেন তাদের মধ্যে শেষ ম্যাচটি খেলেছিলেন একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ। বাকি যত ক্রিকেটার আছেন তাদের আসলে তেমন ধারণা নেই। 10 বছরে আসলে এই মাঠের কি পরিবর্তন হয়েছে বা এই উইকেটের কেমন আচরণ, সেটা কিন্তু অনেকেই জানেন না। আসলে এটা নেদারল্যান্ডসের জন্য নতুন মাঠ, বাংলাদেশের জন্য, বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারের জন্য আসলে নতুন মাঠ। এবং বাংলাদেশের যদি ফর্মে থাকে ক্রিকেটারদের বলি, প্রথম 2 ম্যাচের পর তাহফিদ হৃদয়ের কথাই সবচেয়ে বেশি আসবে ব্যাটারদের মধ্যে। তাহফিদ হৃদয় যে পারফরমেন্স করেছে প্রথম 2 ম্যাচে, আপনি নিশ্চয়ই দেখেছেন যে প্রথম ম্যাচটা জেতানোর অন্যতম ভূমিকা ছিল। দ্বিতীয় ম্যাচে আমরা দেখেছি তাহফিদ হৃদয় ভালো ইনিংস খেলতে খেলতে একটি অনাকাঙ্ক্ষিতভাবে একটি আউটের শিকার হয়েছে, যদিও পরবর্তী সময় আম্পায়ার্স করে তিনি আউট হয়ে গেছেন। তাহফিদ হৃদয়ের ফর্ম, বিশেষ করে আরেকজন মাহমুদুল্লাহ রিয়াদ, এই দুজন ক্রিকেটারকে নিয়ে আসলে আমরা কতটুকু প্রত্যাশা করতে পারি আরো? দেখেন, এই দুজনের কারণেই কিন্তু আসলে আমরা এখন আসলে আশা করছি যে বাংলাদেশ সুপার 8 যাবে। আপনি বলছিলেন যে তাহিদ যদি আসলে আনফরচুনেটলি আউট হয়েছে, তাহিদ ওই দিনের ম্যাচ যে লো স্কোরিং ম্যাচ, বাংলাদেশ এত অল্প রান করেছে, সেই ম্যাচে তাহিদ যদি যে স্কোর করেছে 30+ তার স্কোর ছিল, সেটা কিন্তু এই ম্যাচের জন্য আদর্শ বলতে হবে। আর মাহমুদুল্লাহর কথা যদি বলি, প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ শেষ দিকে যে 6টা মেরে ম্যাচ জিতিয়েছে বা 6টা মেরে আসলে ম্যাচ জেতার মতো একটা সম্ভাবনা তিনি তৈরি করেছিলেন। এই দুইজনের কারণেই আসলে আমরা এখন পর্যন্ত সুপার 8-এর স্বপ্নটা দেখতে পাচ্ছি। মাহমুদুল্লাহ প্রথম 2 ম্যাচে যে পারফরমেন্স করেছে, লাস্টের ম্যাচটা আসলে ফিনিশিংয়ে তিনি এটা কপালমন্দই বলা চলে, কারণ হচ্ছে লাস্টের 6 হতে হতে তিনি আসলে হয়নি। তবে বাংলাদেশের আরও যারা ব্যাটার রয়েছে এই দুজন বাদে, বিশেষ করে টপ অর্ডার, তাদের ভূমিকাটা আসলে তাদের মতো করে হচ্ছে কিনা, দায়িত্বটা তারা নিতে পারছে কিনা
মনে হচ্ছে? দেখেন, আমরা যে দুটা ম্যাচ দেখেছি এখানে কিন্তু আসলে টপ অর্ডারদের তেমন ভূমিকাই ছিল না, এই জন্য কিন্তু একাদশেও পরিবর্তন আনতে হয়েছে। আপনি সৌম্য সরকারের কথা বলেন, যদিও কালকের ম্যাচে কিন্তু সৌম্যকে আবার নামানো হতে পারে উইকেট বিবেচনায়, কিন্তু টপ অর্ডার ব্যাটাররা যদি আসলে সফল হয়ে থাকে, টি-20 ক্রিকেট কিন্তু আসলে সেট হওয়ার খেলা না। আমরা দেখি যে খুব দ্রুত যদি 3-4টা উইকেট পড়ে যায় তখন কিন্তু অন্যান্য ব্যাটার যারা রয়েছেন তারা কিন্তু চাপে পড়ে যায়। এই জন্য সেট হওয়ার যে প্রবণতা সেই জায়গা থেকে বেরিয়ে এসে যদি বাংলাদেশের ক্রিকেটাররা বা টপ অর্ডার ব্যাটারদের কথা বলছি বা মিডল অর্ডার ব্যাটার যারা রয়েছেন তারা যদি একটু রান করতে পারেন বা তারা যদি নিজেদের স্বরূপে ফিরতে পারেন, তাহলে আমার মনে হয় যে কালকের ম্যাচে বাংলাদেশের জন্য জেতাটা সহজ হবে। আপনি যদি টপ অর্ডারের কথা বলেন সেক্ষেত্রে প্রথম আপনার নাম আসবে লিটন দাস। যে লিটন দাসের কাছ থেকে আমরা যতটুকু আশা করা যাচ্ছে, প্রথম 2 ম্যাচে 45 রান করেছে মাত্র, যেটা যদিও খুব একটা আশানুরূপ পারফরমেন্স না, অনেকদিন যাবত পারফরমেন্স ছিল, তবে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি একটা ভালো স্কোর করেছে, যথেষ্ট বলা যায়, কারণ অনেকদিন পর তিনি একটা ভালো অঙ্কে রান করেছে। তবে লিটন দাসের ফর্মে ফেরাটা বাংলাদেশ টিমের জন্য কতটুকু জরুরি, বা তাকে আসলে বাদ দিয়ে একাদশ করার মতো সেই সক্ষমতা তৈরি হচ্ছে কিনা মনে হয়? দেখেন, লিটন আসলে যে ধরনের প্লেয়ার, তিনি এক্সপিরিয়েন্স প্লেয়ার, তাকে এই জন্যই কিন্তু দলে রাখা হয়েছে শেষ পর্যন্ত। আমরা দেখেছি যে বিগত সিরিজগুলোতে লিটন দাস কিন্তু তেমন কিছুই করতে পারে না, যদিও আপনি বলছেন যে শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা সেই ম্যাচে তিনি আসলে স্বরূপে ফিরেছেন। সামনের ম্যাচগুলোতে প্রত্যাশা থাকবে। আমরা এই বছরটাতে আমরা দেখছি যে আমাদের যে টপ অর্ডার ব্যাটার রয়েছেন তারা কিন্তু আসলে বিচ্ছিন্নভাবে পারফর্ম করছেন, তারা কিন্তু আসলে কেউই ধারাবাহিক না। আপনি নাজমুল হোসেন শান্তর কথা বলেন, সৌম্য সরকারের কথা বলেন, লিটন দাসের কথা বলেন, প্রত্যেকেই কিন্তু আসলে ধারাবাহিকভাবে রান পাচ্ছেন না, যেটা কিন্তু বিশ্বকাপে খুব জরুরি। আপনি প্রথম ম্যাচের কথা বলেন, লিটন দাস ভালো করেছে, সেকেন্ড ম্যাচে কিন্তু আসলে আশানুরূপ পারফর্ম করতে পারেনি। আপনি অন্যান্য টপ অর্ডার ব্যাটারদের কথা বলেন, তারা কিন্তু কেউই আসলে ধারাবাহিক না। 2টা ম্যাচ আমরা দেখেছি, যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ খেলেছি, সেই সিরিজ আমরা হেরেছি, সেখানেও কিন্তু বাংলাদেশের ব্যাটাররা ধারাবাহিক ছিলেন না। সাকিবের কথা যদিও সামনে আসার কথা না, কিন্তু এখন যে সাকিবের অবস্থান বা সাকিবের যে পরিস্থিতি, এবার বিশ্বকাপে তার যে পারফরমেন্স, আপনি তালিকাটা দেখেন, সর্বোচ্চ রান বা সর্বোচ্চ উইকেট, সাকিবকে কিন্তু খুঁজে পাওয়াটা খুব মুশকিল। প্রথম 2 ম্যাচে 11 মতো রান করেছে, লাস্ট ম্যাচে 1 ওভার বোলিং করেছে, তার 4 ওভারের কোটাও তিনি পূরণ করতে পারেনি। আসলে সাকিবের কাছ থেকে, এবং সেহবাগ যে তাকে নিয়ে মন্তব্য করেছে, তাকে অবসর নিতে বলেছেন, এই যে সাকিবের যে এখন অবস্থা, সাকিব কি আবারও ফেরার সম্ভাবনা কি মনে হয়? সাকিব কি আসলে আগের মতো ফিরতে পারবে, নাকি এখানে থেমে যাওয়া উচিত সাকিবের? দেখেন, সাকিব সিনিয়র ক্যাম্পেইনার, বিশ্বকাপের মঞ্চে তিনি ফিরতে পারেন বা এই ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু তার আছে। আপনি বলছেন যে সাকিবের পারফরমেন্স, একটা টি-20 ম্যাচে কিন্তু 4 ওভারের স্পেল থাকে। সাকিব 2টা টি-20 মিলিয়ে বোলিং করেছেন মাত্র 4 ওভার, তার একটা উইকেটও নেই। টি-20 সিরিজ খেলেছিলেন যুক্তরাষ্ট্রের সাথে, সেখানে মাত্র একটা উইকেট পেয়েছেন। আপনাকে আরেকটা তথ্য দিতে চাই, সাকিব কিন্তু আজকে টি-20-র র্যাঙ্কিংয়ে কিন্তু 5 নম্বরে তিনি নেমে এসেছেন, তিনি কিন্তু 1 নম্বরে ছিলেন। তারপর ব্যাটিংয়ের কথা বলছিলেন, এক ম্যাচে তিনি 3 রান করেছেন, আরেক ম্যাচে তিনি 8 রান করেছেন। কোনো দিকে আসলে তিনি ভূমিকা রাখতে পারেনি, স্বাভাবিকভাবেই তার র্যাঙ্কিং একটা অবনতি হবে। র্যাঙ্কিংটা এখানে ফ্যাক্ট না, তিনি দলের জন্য আসলে তেমন কোনো ভূমিকাই রাখতে পারছেন না। আমরা আশা করব যে সে যেহেতু সিনিয়র ক্যাম্পেইনার, সামনের 2টা ম্যাচে তিনি হয়তো ফিরতে পারেন বা যে কোনো ম্যাচে তিনি মোড় ঘুরিয়ে দিতে পারেন, এরকম প্রত্যাশা আমরা রাখতে পারি। আমরা গত ম্যাচে যদি ইম্প্যাক্ট ক্রিকেটারের কথা বলি, তানজিম হাসান সাকিব, তিনি যে বোলিংটা করেছে গত ম্যাচে, অবশ্যই তাকে প্রশংসার দাবিদার তিনি অবশ্যই। তবে সাকিবের পাশাপাশি আমরা শরীফুলকে কিছুটা হলেও কি মিস করছি কিনা, বা তাসকিন আহমেদ ইনজুরি কাটিয়ে ফিরেছেন, বাংলাদেশের যে পেস ইউনিটটা রয়েছে, পেস ইউনিটে মুস্তাফিজ ভালো একটা ফর্মে রয়েছে, ইকোনমিক্যাল বোলিং করছেন, বাট মুস্তাফিজের সম্পর্কে একটু বলবেন কিনা, আইপিএল এর পর অন্য একটা মুস্তাফিজকে আমরা দেখতে পাচ্ছি কিনা? দেখেন, আপনি বলছিলেন যে শরীফুলের অভাবের কথা দিয়ে প্রথম শুরু করি। আসলে প্রথম 2টা ম্যাচ বাংলাদেশ যেরকম বোলিং করেছে, বোলিং নিয়ে আসলে প্রশ্ন তোলার খুব বেশি আসলে সুযোগ নেই। আপনি সাকিবের কথা যদি বাদ দিই, অন্যান্য আমরা পেসারদের কথা বলি, আমরা তাসকিনকে নিয়ে আমরা একটু শঙ্কায় ছিলাম যে তাসকিন আসলে ছন্দে থাকবেন কিনা। তাসকিন কিন্তু 2টা ম্যাচই আসলে ভালো বোলিং করেছেন। আপনি তানজিম সাকিবের কথা বলছেন, সেও কিন্তু দেখিয়েছেন আসলে তার সামর্থ্যের জানান দিয়েছেন। স্পিনের কথা যদি বলি, রিশাদ কিন্তু প্রথম ম্যাচে ম্যাচ সেরার পুরস্কারই জিতেছেন। তাছাড়াও মুস্তাফিজ প্রথম ম্যাচে ভালো করেছেন, যদিও সেকেন্ড ম্যাচে কোনো উইকেট পাননি, কিন্তু ইকোনমিক দিক থেকে কিন্তু আসলে তিনি আসলে কিপ্টে বোলিংটাই করেছেন। বোলিংয়ের ক্ষেত্রে তেমন প্রশ্ন রাখা যায় না, এই জন্য আমরা হয়তো শরীফুলকে খুব একটা মিস করছি না। যদি কোনো ম্যাচে দেখে থাকি যে বাংলাদেশ প্রায় 180-190 রান বাংলাদেশের বিপক্ষে কোনো দল করে ফেলেছে, তখন হয়তো আমরা একটু মিস করতে পারি শরীফুল। যে ধরনের উইকেটে খেলা হচ্ছে সে ধরনের এই ধরনের রান এবারে বিশ্বকাপে আমরা চোখে পড়ছে না, 180-90 প্লাস। যেহেতু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এখন বাকি ম্যাচগুলো বাংলাদেশ খেলবে, সেখানে বড় স্কোর করার একটা সুযোগ তৈরি হতে পারে, কারণ কিছু হলো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং নেদারল্যান্ডসের যে দলটা বাংলাদেশের সাথে খেলবে, নেদারল্যান্ডস দল আমরা দেখেছি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খুব ভালো ক্রিকেট খেলেছে, প্রথম 3 রানের মধ্যে টপ অর্ডার 3 জন ব্যাটারকে তারা ফিরিয়ে দিয়েছেন, শেষ মুহূর্তে ডেভিড মিলারের একটি ইনিংসে তারা ম্যাচটা জিততে পারেনি। নেদারল্যান্ডসের দলটা নিয়ে আসলে আপনার পর্যবেক্ষণটা কেমন?
দেখেন নেদারল্যান্ডসের টিম কিন্তু আসলে গত বছরই বাংলাদেশকে ওয়ানডে বিশ্বকাপে হারিয়ে দিয়েছে। সেই টিমের অনেক প্লেয়ারই কিন্তু এই টিমে রয়েছেন। অর্থাৎ নেদারল্যান্ডস টিমকে আসলে হেলায় দেখার আসলে কোনো সুযোগ নেই। তারা আর তাদের বেশিরভাগ ক্রিকেটার কিন্তু কাউন্ট্রি ক্রিকেট খেলে থাকেন। অর্থাৎ টি-20 ক্রিকেটটা আসলে তারা রপ্ত করেছেন বা টি-20 ফরম্যাটটা তারা অভ্যস্ত রয়েছেন। অর্থাৎ বাংলাদেশের মতো টিমকে তারা চ্যালেঞ্জ জানাতেই পারে, তারা বাংলাদেশকে হারিয়ে দিলেও আসলে অবাক হওয়ার তেমন কিছুই থাকবে না। আর যেহেতু একটা অচেনা মাঠ কিংবা অচেনা পিচ বেশিরভাগ ক্রিকেটারদের জন্যই, এক্ষেত্রে আসলে যে কোনো কিছুই হতে পারে। অচেনা মাঠ এবং অচেনা পিচ সেটা বাংলাদেশের জন্য বা নেদারল্যান্ডসের দু দলের জন্যই সেটা প্রভাব পড়তে পারে ম্যাচে। তবে বাংলাদেশের ম্যাচটা জেতা, এবং যেহেতু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ম্যাচটা যদি জেতা থাকতো তাহলে একটু হলেও নির্ভর থাকতো। সেই জায়গায় নেদারল্যান্ডস পরের প্রতিপক্ষ নেপাল, বাংলাদেশের আসলে সুপার 8-এ যাওয়ার সক্ষমতাটা কি আসলে আমরা ভালোভাবে উপরের দিকেই রাখবো কিনা? হ্যাঁ দেখেন, যেহেতু বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে ম্যাচ জিতেছে কিংবা সাউথ আফ্রিকাকে একরকম চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল, বাংলাদেশ ম্যাচটা জিতেই নিয়েছিল। আমরা হয়তো প্রত্যাশা করতাম কালকের ম্যাচ যদি আমি আপনাকে তথ্য দিই যে কালকে কিন্তু যেই মাঠে খেলা হবে, যে স্টেডিয়ামে খেলা হবে আর্নাসভেলে গ্রাউন্ড, সেখানে কিন্তু বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ যদি সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা জিতে যেত তাহলে বাংলাদেশের পয়েন্ট থাকতো 4, আর কালকের ম্যাচ যদি কোনো কারণে পয়েন্ট ভাগাভাগি করতে হতো তাহলে কিন্তু বাংলাদেশের 5 পয়েন্ট হতো। অর্থাৎ এখন কিন্তু বাংলাদেশের আসলে সেই সুযোগটা থাকছে না। কালকের ম্যাচ যদি বাংলাদেশের কোনো কারণে পয়েন্ট ভাগাভাগি করতে হয় তাহলে কিন্তু পরের ম্যাচ অবশ্যই জিততে হবে বা জেতার পরেও অন্যান্য টিমের দিকে তাকিয়ে থাকতে হবে। এবারে ম্যাচটা হেরে যায় তাহলেও তাকিয়ে থাকতে হবে। বৃষ্টির যে কথাটা বললেন, এবার অনেক ছোট ছোট দলও কিন্তু কিছু হলেও সুবিধা পেতে পেতে আসলে পাচ্ছে না বা পাচ্ছে, এরকম একটা অবস্থা টি-20 বিশ্বকাপ। যেহেতু 20 ওভারের খেলা, খুবই অল্প সময়ের খেলা, সেই জায়গায় বৃষ্টি যদি একটা ম্যাচকে পণ্ড করে দেয়, বড় দলগুলোর জন্য এটা আলাদা একটা চ্যালেঞ্জিং কিনা এবারের বিশ্বকাপ। দেখেন, আমরা আজকেই দেখলাম যে শ্রীলঙ্কার মতো টিম, বিশ্ব চ্যাম্পিয়ন টিম, একটা সময় তারা টি-20 বিশ্বকাপ জিতেছে, সেই টিম কিন্তু একদম প্রথম রাউন্ড থেকেই তারা বাদ পড়ে গেল শুধুমাত্র এই প্রকৃতির যে বাধা, সেই বৃষ্টির কারণে। আসলে আজকে তারা সামনে হয়তো রান রেটের মার পেজে হয়তো তাদের সম্ভাবনা ছিল, কিন্তু এই বৃষ্টির কারণে তার আর কিন্তু সম্ভাবনা থাকলো না। তারা একেবারে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়ে নিল। যেহেতু প্রতি গ্রুপ থেকে 2টি করে দল উঠবে, বাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই হয়তো বা পরের পর্ব তারা নিশ্চিত করে ফেলেছে। বাকি একটি দল নেদারল্যান্ডস, নেপাল এবং শ্রীলঙ্কাকে আসলে যদি বাতের খাতায় রাখে এখন পর্যন্ত, বাংলাদেশের কি প্রধান প্রতিপক্ষ নেদারল্যান্ডস? এই ম্যাচটা জিতলেই। আরেকটা বিষয় হচ্ছে সন্দীপ লামিচানে ফিরেছে নেপালের একাদশে, এবং তিনি খেলবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। যেহেতু তিনি যুক্তরাষ্ট্রে হয়তো না খেলতে পারে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বা নেপালের সাথে বাংলাদেশের খেলা। কি মনে হয় আসলে? দেখেন, বাংলাদেশ যদি কালকের ম্যাচটা জিতে নিতে পারে তাহলে আমার মনে হয় যে নেপাল তাদের কাছে আসলে বড় কোনো বাধা হবে না, বা একটা জয়ের রেসে থাকলে আমার মনে হয় যে নেপালের বিপক্ষে বাংলাদেশ খুব সহজেই সেই বাধাটা আসলে টপকাতে পারবে। সেক্ষেত্রে বাংলাদেশের তো কিছু কিছু দিকে একটু পরিবর্তন আনা দরকার। পরের ম্যাচে কোনো পরিবর্তনের কোনো শঙ্কা রয়েছে কিনা, কি মনে হয়? পরিবর্তনের আসলে একটা সম্ভাবনা রয়েছে যদি উইকেট, অবশ্যই বাংলাদেশের ক্রিকেটার বা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট হয়তো উইকেটের বিষয়টা বিবেচনা করবে। সেটা বিবেচনা করে হয়তো তারা আসলে একাদশে পরিবর্তন আনতে পারেন, কিংবা টপ অর্ডারের ব্যাটারদের যে লাইন আপটা সেখানে একটা পরিবর্তন আনতে পারেন। কালকে সৌম্য সরকারকেও খেলানো হতে পারে, কিংবা শেখ মাহিদিকেও খেলানো হতে পারে। শেখ মাহিদির একটা জায়গা নিয়ে কথা হচ্ছিল, তাকে আসলে খেলানোর জায়গা না, যেহেতু তাকে নতুন বলে আমরা ব্যবহার করতে পারি, নতুন বলে ভালো একটা শুরু করতে পারি এবং পাওয়ার প্লেতে ভালো একটা অবদান রাখতে পারে দলের জন্য। আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। এর সাথে শেষ করছি বিশ্বকাপের বিশেষ আয়োজন 20 কুড়ি। এখন টেলিভিশন ওয়েবসাইটে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv. এখন ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/ekontv।